যদি তুমি আমাকে প্রশ্ন করো আমার পছন্দের তালিকায় প্রথম কে, মন ভালো করা পাহাড়, কলকল রবে বয়ে যাওয়া নদী, নিবিড় ঘন অরণ্য, না নীল সমুদ্রের জলরাশি। ছোট থেকেই পাহাড় আর সমুদ্রের প্রতি আমার টানটা একটু বেশি। নীল সমুদ্রের হাতছানিকে আমি কখনোই অগ্রাহ্য করিনি, কিন্তু আমার পছন্দের তালিকায় সব সময় প্রথম স্থান নিয়ে রয়েছে মেঘ পিয়নের চাদরে মুড়ে থাকা পাহাড়। কিন্তু আজ আমার গন্তব্য পাহাড় না, আমার গন্তব্য সেই জায়গা, যে জায়গা কলকাতার খুব কাছে, যেখানে রয়েছে দারুণ থাকার ব্যবস্থা, রয়েছে গ্রাম বাংলার স্পর্শ, যেখানে সারাক্ষণ পাখির কলরব শোনা যায়, রয়েছে দিগন্ত বিস্তৃত ম্যানগ্রোভ অরণ্য, চাইলে নদীতে নৌকায় চড়ে ঘুরে নিতে পারো, রয়েছে রাতের মায়াবী রূপ, আর এই সব কিছুর সাথে রয়েছে অপর্যাপ্ত খাওয়া দাওয়া। কি শুনি তোমার যেতে ইচ্ছা করছে তো? তাহলে আমার সাথে আজ চলো মৌসুমী আইল্যান্ডে। কিভাবে যাবে, কোথায় থাকবে, কতই বা খরচ, এই সব তথ্য পাবে আজকের এই ব্লগ থেকে। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই সেখান থেকে যেখান থেকে আমি যাত্রা শুরু করেছিলাম। সাবধানে থেকো। ঘড়িতে এখন বাজে 5:25। আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। 6:02 বালিঘাট থেকে শিয়ালদা যাওয়ার জন্য আমার ট্রেন রয়েছে। তা ওই ট্রেনে করে শিয়ালদা যাব, গিয়ে তারপরে এই শিয়ালদা থেকে 7:14 যে লক্ষ্মীকান্তপুর লোকাল রয়েছে সেটা ধরে লক্ষ্মীকান্তপুর যাব। ওটাই আবার ওখানে 20 মিনিট দাঁড়াবে, দাঁড়িয়ে লক্ষ্মীকান্তপুর থেকে আবার যাবে নামখানা পর্যন্ত। তা ওই ট্রেনটা ধরার জন্য এই 6:02 ট্রেনটাই আমার ধরতে হচ্ছে। চারিদিক শুনশান অন্ধকার, আমি একা রাস্তায় চলেছি। হালকা শীতের সকাল, অনেকটা ভোর হলেও জিটি রোডে এসে একটা টোটো পেয়ে গেলাম বালিঘাট স্টেশনে যাওয়ার জন্য। বালিঘাট স্টেশনে গিয়ে মাত্র 30 টাকা দিয়ে একদম বালিঘাট থেকে নামখানা যাওয়ার একটা টিকিট নিয়ে চলে গেলাম ওপরে স্টেশনেতে। তখন প্রায় সূর্যোদয় হতে চলেছে, ঘড়িতে 5:41। কি করব, হাতে অনেকটা সময়, বসে একটু মোবাইলেতে গেমস খেলে নিলাম। ঘড়িতে 6:15, তখনও ট্রেনের দেখা নেই। দুশ্চিন্তা ক্রমশ আমাকে ঘিরে ধরতে শুরু করলো। 6:22 বাবু দেখা দিলেন, এসে পৌঁছলেন প্ল্যাটফর্মে। আমিও চড়ে বসলাম। বালিঘাট থেকে সময় নেয় শিয়ালদা প্রায় 40 মিনিটের মতো। তারপর বালি ব্রিজ ক্রস করতে করতে ওইদিকে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মাকে মনে মনে নমস্কার জানিয়ে এগিয়ে চললাম আমি আমার গন্তব্যের দিকে। এদিকে ছোট বাচ্চাটা তার প্রতিদিনের নিত্য নতুন খেলা এখানে দেখাতে ব্যস্ত। আমি আমার সাধ্যমতো যতটা সম্ভব ওকে একটু টাকা দিয়ে সাহায্য করলাম। বাচ্চাটার বিভিন্ন রকম সুন্দর সুন্দর খেলা দেখতে দেখতে আর ওর সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম ভারতবর্ষের অন্যতম ব্যস্ততম স্টেশন শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। কিন্তু সেখানে পৌঁছলে তো হবে না, আমার যেতে হবে লক্ষ্মীকান্তপুর। সুতরাং যেতে হবে শিয়ালদা দক্ষিণ শাখায়। তোমাদেরকেও কিন্তু যেতে হবে এই শিয়ালদা দক্ষিণ শাখায়, যেখানে 15 থেকে 21 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে। শেষ পর্যন্ত এসে পৌঁছলাম শিয়ালদাতে। সাংঘাতিক টেনশন হয়ে গেছিল। এইবারে এসে দেখছি এই সাউথ সেকশনে দিয়েছে 18 নম্বরে নামখানা লোকাল, আর এই নামখানা লোকাল 34720 এই ট্রেনের নাম্বার হচ্ছে। এবারে 18 নম্বরে গিয়ে দেখি আবার সিট পাওয়া যাবে কিনা। অনেকক্ষণের জার্নি, সিট না পাওয়া গেলে আবার একটু মুশকিল হবে। চলো যাই। 18 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দেখলাম 7:14 লক্ষ্মীকান্তপুর লোকাল তো দাঁড়িয়ে রয়েছে। উঠে একটা বসার সিটও পেয়ে গেলাম। কিন্তু যত সময় এগোতে থাকলো ট্রেনে তত ভিড় বাড়তে থাকলো। ঘড়ির কাঁটা বলছে এখন বাজে 8:56, আর একদম 8:56 রাইট টাইমে লক্ষ্মীকান্তপুরে ঢুকেছি। এখান থেকে আবার এই ট্রেনটাই ছাড়বে 9:10-এ। একদম আমরা গিয়ে পৌঁছবো নামখানাতে। 10:08 শিডিউল রয়েছে। এবারে যদি লেট করে তো আলাদা কথা, না হলে ওই 10:08-এ গিয়ে পৌঁছবো আর কি। এইখানে তোমরা চাইলে একটু খাওয়া দাওয়া করে নিতে পারো। আমি আর কিছু খাবো না, ট্রেনেতে একটু মুড়ি টুড়ি খেয়ে নিয়েছে, আর ট্রেনে আর এখন কিছু খাবো না। এবার ট্রেন ছেড়ে দেবে একটু পরেই, আবার নামখানায় গিয়ে দেখা হচ্ছে। লক্ষ্মীকান্তপুর স্টেশনতে প্রায় 14 মিনিটের মতো দাঁড়িয়ে তারপর আমাদের ট্রেন রওনা দিল তার এবারের গন্তব্য নামখানা স্টেশনের উদ্দেশ্যে। আমি সেই ফাঁকে দরজার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে তো দু চোখ ভরে উপভোগ করলামই, সাথে প্রাণ ভরা শুদ্ধ বাতাস নিয়ে নিলাম। আর এইসব করতে করতেই প্রায় 8খানা হল্ট পেরিয়ে আমাদের ট্রেন একদম কাঁটায় কাঁটায় 10:07 পৌঁছে দিল নামখানা স্টেশনেতে।
এখন বাজে 10:07। এখানে শিডিউল ছিল 10:08-এ। 1 মিনিট বাকি থাকতেই আমাদের ট্রেন এসে পৌঁছে গেল নামখানাতে। এখানে অনেক কিন্তু টোটো মোটো রয়েছে, কিন্তু শেয়ারিংয়ে পাওয়া মুশকিল। এখান থেকে পুরো গাড়ি রিজার্ভ করে যেতে হবে। আমি মেন রোডে যাব, সেখান থেকে শেয়ারিং গাড়ি ধরবো। নামখানা স্টেশন থেকে বেরেই তোমাদের চোখে পড়বে রয়েছে টোটো স্ট্যান্ড। প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে, কিন্তু এরা কেউ শেয়ারিংয়ে যেতে চায় না, আর পুরো গাড়ি নিলেও অনেকটা বেশি ভাড়া নেয়। তোমরা যদি একটু কম খরচায় যেতে চাও তাহলে সেক্ষেত্রে ওই স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে 3-4 মিনিট যাও মেন রোডের কাছে, সেখান থেকে তোমরা শেয়ারিং গাড়ি পেয়ে যাবে, বা পুরো গাড়ি রিজার্ভ করেও চলে যেতে পারো। স্টেশন থেকে মোটামুটি ওই 3-4 মিনিট হেঁটে যেতে হবে মেন রোড পর্যন্ত। মেন রোড পর্যন্ত গেলে ওখানে পেয়ে যাবে ওই বাগডাঙ্গা যাওয়ার শেয়ারিং গাড়ি। আমিও ওইখানেই যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে এই ঢালাই করা রাস্তা ধরে মিনিট 3 হেঁটে এসো, তাহলেই দেখতে পাবে এই সার্ভিস রোডটা রয়েছে। সার্ভিস রোডটা এবারে পার করো, পার করেই দেখতে পারবে মেন রোড, যেখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তোমরা এখান থেকে শেয়ারিংয়েও গাড়ি নিতে পারো বা রিজার্ভ করেও গাড়ি নিতে পারো। এই দিক থেকে এই কলকাতাগামী সমস্ত বাসগুলো আসছে, আর এইদিকে চলে যাচ্ছে বকখালির দিকে। এইখানে স্ট্যান্ড রয়েছে, ওইদিকে স্টেশন থেকে এসে এইদিকে স্ট্যান্ড রয়েছে। এই যেমন এই বাগডাঙ্গা, শাসমল, নামখানা লেখা রয়েছে। এই হচ্ছে গাড়ি। এখান থেকে বাগডাঙ্গা ঘাট পর্যন্ত গাড়ি নেবে 35 টাকা করে। আর বাগডাঙ্গা ঘাটটা যাওয়াই সব থেকে ভালো, খরচাও কম আর সময়টাও কম লাগবে। কত সময় লাগে? 35 মিনিট। 35 মিনিট লাগে, সময় লাগে। আর এই বাগডাঙ্গা ছাড়া আর কোন কোন ঘাট আছে যাওয়ার জন্য? ভুজিতের ঘাট আছে, পাথরকোনা ঘাট আছে। ওরা আপনারা এখান থেকে বাসে যাবেন, বাসে থেকে আবার আপনাকে অটো, নচিত ম্যাজিক ভ্যানে টেনে যেতে হবে। সব থেকে ভালো এইখান থেকে ডাইরেক্ট একেবারে ঘাটে ডাইরেক্ট। গাড়িতে উঠে বসার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিল। তারপরে এই হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে এই ব্রিজ অতিক্রম করে আমাদের গাড়ি ছুটে চললো তার গন্তব্য বাগডাঙ্গা ঘাটের উদ্দেশ্যে। রয়েছে 3টে ঘাট, পাতিবুনিয়া ঘাট, কুজ্জুতের ঘাট, বাগডাঙ্গা ঘাট। কিন্তু সবসময় উচিত হবে এই বাগডাঙ্গা ঘাট দিয়ে যাওয়া, সেক্ষেত্রে সময় এবং টাকা দুটোরই সাশ্রয় হবে। এসে পৌঁছে গেলাম বাগডাঙ্গা ঘাটেতে। খুব সুন্দর এই পরিবেশটা, একটু দেখিয়ে দিই। খুব সুন্দর। এবারে এই সোজা যেতে হবে, গিয়ে এখানে নৌকা আছে, এখান থেকে খেয়া পার হতে হবে। খেয়া নেবে 5 টাকা করে। তারপরে ওই দিক থেকে আবার টোটো নিতে হবে। ওই দিক থেকে আবার টোটো নিয়ে আমাদের যেতে হবে আমাদের যে আজকের ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে। বেশ খানিকটা সময় দাঁড়িয়ে রইলাম ঘাটেতে, আর দু চোখ ভরে এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করছিলাম। তারপর কিছুক্ষণের মধ্যেই চলে এলো আমাদের নৌকো বেশ কিছু মানুষজনকে নিয়ে। এবার আমরা নদী পারাপার করব। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নামে দিয়ে জগৎ মাতালে আমার, আমার একলা নিতাই। সামান্য ডিস্টেন্স, ওই ঘাট থেকে আমরা স্টার্ট করলাম। এইখানে মিনিট 3 মধ্যে চলে এলাম। 1 মিনিট 26 সেকেন্ড। এই আমার ভাই বলছে যে 1 মিনিট 26 সেকেন্ড। তোমাদেরকে জানিয়ে রাখি, আমার সেদিনের যে আস্তানা ছিল সৃজা সানাইন ক্যাম্প, সেই ক্যাম্পেতে যেতে এই বাগডাঙ্গা ঘাট থেকে টোটো ভাড়া নেবে 150 টাকা। সে একজনই হও বা 5 জনই হও। কিন্তু সেদিনকে আমাকে টোটো করে যেতে হয়নি। আমি যে ক্যাম্পে ছিলাম, সৃজা সানাইন ক্যাম্প, সেই ক্যাম্পেরই ওনার অরুণ দা এসেছিলেন তার স্কুটি নিয়ে আমাকে নিতে। অরুণ দা স্কুটির পেছনে চেপে বসলাম, আর গল্প করতে করতে পাড়ি দিলাম তার ক্যাম্পের উদ্দেশ্যে। কিন্তু না, সেদিন সরাসরি আমাদের ক্যাম্পে যাওয়া হয়নি। অরুণদা আমাকে নিয়ে গেলেন একদম এই বাগডাঙ্গা ঘাট থেকে কাছেই বাগডাঙ্গা বাজারের পাশে এই বাগডাঙ্গা খাসমোল মাঠ দেখাতে। সত্যি অত্যন্ত সুন্দর এই মাঠটা। প্রতি বছর এখানে বিশাল ফুটবল টুর্নামেন্ট হয়, আর এখানকার গ্রাম পঞ্চায়েতের এই সৌন্দর্যায়নের যে প্রচেষ্টা চোখে পড়ার মতো। চলে এলো গুরুপদদার একদম স্পেশাল চা। চা খেতে খেতেই চোখে পড়লো মাঠের অপর প্রান্তে ব্রিটিশ আমলের একটা পুরনো বাড়ি। শুনলাম এখানে নাকি ব্রিটিশ আমলে কর আদায় হতো, কিন্তু কালের অমোঘ নিয়মে সে আজকে একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এইসব দেখে তারপর আবার চড়ে বসলাম অরুণ দাস স্কুটারের পেছনে। পৌঁছে গেলাম আমাদের যে ক্যাম্প সৃজা সানাইন, সেখানে। আলটিমেটলি এসে পৌঁছে গেলাম আজকে আমার আস্তানা এই মৌসুমী আইল্যান্ডের সৃজা সানাইনেতে। চলো, আমি তো দারুণ দেখছি, তোমাদেরকে একটু দেখাই। এই এখনও ব্যাগ কাঁধে রয়েছে, ভেতরে ঢুকিনি। এত ভালো লাগছে যে তোমাদেরকে একটু দেখাই বলে মনে হলো। এই সামনে দেখতে পাচ্ছি সমুদ্র দেখা যাচ্ছে,
এইটা সৃজাসানা ইনের এন্ট্রান্স। এই রাস্তা দিয়ে এসে এইখানে এই হচ্ছে মেন এন্ট্রান্স। দেখো কি সুন্দর জায়গাটা, গাছে গাছে ভরা, সামনে সমুদ্র রয়েছে। সব দেখাবো তোমাদেরকে, আগে ব্যাগটা রেখে একটু ফ্রেশ হয়নি, তারপরে আস্তে আস্তে সব তোমাদেরকে দেখাবো। এইখানে এই রয়েছে 3টে রুম রয়েছে, তার মধ্যে এই রুমটা আমার রয়েছে। দেখতে পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম রুম, বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, পরিষ্কার বেডশিট, পিলো কভার, এইদিকে ফ্যান রয়েছে, এইদিকে ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে এসি, আবার এদিকে একটা টেবিল যা গ্লাস রয়েছে, ছোট্ট একটা মিরার রয়েছে, এখানে পরিষ্কার টাওয়াল দেওয়া রয়েছে, এইখানে টয়লেটারিজ দেওয়া রয়েছে, একদম সব কিছু সুন্দরভাবে রয়েছে। এইখানে এরকম জায়গায় এর থেকে বেশি আমরা আশাই করতে পারি না। চলো এবারে ওয়াশরুমটা দেখিয়ে দিই, যেটা কিন্তু খুব ভাইটাল, আমার কাছে তো খুবই ভাইটাল, অনেকের কাছেই ভাইটাল। এই হচ্ছে ওয়াশরুম, এখানে এই কমোড রয়েছে, এইদিকে ফার্স্ট রয়েছে, আজকাল ফার্স্টটা খুবই প্রয়োজন। এখানে রড রয়েছে, এখানে কল রয়েছে, এদিকে শাওয়ার। তো এই রুম রয়েছে, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর রুম। আসার সাথে সাথে এখানে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্ক। দাঁড়াও একটু ভালো করে ধরি বাবা, তোমার নাম কি? হ্যাঁ সৌম্যদীপ আমাকে একটা এরকম বড় সাইজের ডাব দিয়ে দিল। ভালো খেতে, কিন্তু একদম যে খুব মিষ্টি সেটা নয়, একটা নোনতা মিষ্টি ভাব রয়েছে। সব থেকে ডাব কেমন এটা বড় কথা নয়, জায়গাটায় তো অসাধারণ। তো চলো এইবারে তোমাদেরকে আমি দেখাবো এই জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে, কেন তোমরা আসবে, কেন এখানে এলে তোমাদের দারুণভাবে একটা দিন কাটবে, একটা কিংবা 2টো দিনও কাটাতে পারো। তো সেটাই তোমাদেরকে আমি দেখাবো। তার আগে ডাবটা শেষ করে নিই। তো তোমাদের জায়গাটা দেখাবো কি, ডাবের জলই শেষ হচ্ছে না, এত ডাবে জল, ভর্তি জল, আমি খেয়ে শেষ করতে পারছি না। ডাব খাওয়া কমপ্লিট, এবার জায়গাটা এক্সপ্লোর করা দরকার তোমাদের কাছে। চলো শুরু করে দিই। দেখো প্রথমে এই জায়গাটা দেখাই, দুর্দান্ত। এখন কিন্তু ভাটা, জল অনেকটা দূরে। চলো, এখানে কিন্তু বসে আড্ডা দেওয়ার জায়গা রয়েছে, রয়েছে এখানে টেবিল, ওইদিকে চেয়ার রয়েছে। দেখো বাঁশের এখানে এরকম বসার জায়গা করা রয়েছে। আমরা এইটা দিয়ে নিচে নামবো একটু পরে, আগে একটু এই দিকটা দেখাই যে তোমরা এলে এখান থেকে কেমনভাবে এই ভিউ নেবে এখানকার। দেখো শুধু চারিপাশটা দেখো, জলের রঙটা পুরো 2টো ভাগে ভাগ হয়ে গেছে। এই দিনের বেলায় এত সুন্দর এই জায়গাটা, রাত্রিবেলা সব আলো জ্বলে তো মনে হয় পুরো মায়াবী হয়ে উঠবে। দারুণ লাগছে, দারুণ। এটা মানে মুখে আমি হয়তো বলে তোমাদের বোঝাতে পারবো না। তোমরা যদি চাও এখানে কিন্তু নেমে আবার সমুদ্রে স্নানও করতে পারো। শুনছিলাম জল একদম এই ওপর পর্যন্ত চলে আসে, সেটা জোয়ার যখন হবে তখনই বুঝতে পারবো। এখানে টেন্ট রয়েছে, ফুল সিজনে 20খানা ডোম টেন্ট লাগে, তাছাড়া একটা গ্রুপেদের জন্য 5টা টেন্ট রয়েছে, তাছাড়া 6খানা এখানে কটেজ রয়েছে, এসি কটেজ, নন এসি কটেজ সব রয়েছে, ডাবল বেড কটেজ রয়েছে। আবার তোমরা যদি গ্রুপে আসো 6 জন থাকার জন্য সেই কটেজও রয়েছে। সব কিছু তোমাদেরকে দেখাবো, আর কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই, তারপর একটু নিচে নামবো, কারণ যখন জোয়ার এসে যাবে তখন কিন্তু আর নিচে নামতে পারবো না। তাহলে চলো একটু অন্যদিকে যাওয়া যাক। এইখানটা দেখালাম না, এখানে একদম বসে আড্ডা দেওয়ার জন্য একটা আইডিয়াল জায়গা রয়েছে। আবার এইখানেও কিন্তু তোমরা বসে আড্ডা দিতে পারবে, এইখানে বসে আড্ডা দিতে পারবে, প্রচুর জায়গা রয়েছে এখানে আড্ডা দেওয়ার জন্য। এখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, মানে এটাকে ডাইনিংয়ের মতো ধরতে পারো, এটা ডাইনিংয়ের মতো রয়েছে এখানে। এইদিকে এই টেন্ট রয়েছে, এইদিকেও টেন্ট রয়েছে, এইটাও কিন্তু টেন্ট রয়েছে, প্রচুর টেন্ট দেখতে পাচ্ছ। এইদিকেও টেন্ট রয়েছে, এইদিকেও টেন্ট রয়েছে, মানে তোমরা যদি অনেকজন আসো টেন্টে থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর টেন্টে থাকলে যেটা হচ্ছে একদম টেন্ট থেকে বসে শুয়ে তোমরা একদম এখানে এই সি ভিউটা পাবে। দেখো এখানেও কিন্তু চেয়ার টেবিল সব দেওয়া রয়েছে, চেয়ার টেবিলে বসে এখানে ভিউ নাও, অথবা টেন্ট থেকে ভিউ নাও। দেখো এই ফ্লোরগুলো কিন্তু সব এখানে বাঁশের, আবার এইদিকে যে রয়েছে এই রেলিংগুলো এও কিন্তু বাঁশের, খুব সুন্দর লাগছে দেখো দেখতে। আমি প্রথমেই যে জায়গাটা গেছিলাম
সেটা হচ্ছে এই জায়গাটা, যেটা এই তোমরা এই সাইড থেকে এসে এইখানে যেতে পারবে। এদিক ওদিক তো দেখানো হলো, এবারে একটু এই বাঁশের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি আর কি, ধীরে ধীরে নামছি। এত পাতলা চেহারা, যদি একবার পাটা স্লিপ করে একদম হয়ে যাবে গল্প শেষ। দেখো এই আমফানে কীরকম ক্ষতি করেছে। দারুণ দারুণ, এত সুন্দর এই জায়গাটা আমার ধারণা ছিল না। এখানে কিন্তু আশেপাশে যত দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু ক্যাম্প রয়েছে এখানে। আমি যেটা শুনলাম যে সৃজা সানা ইনটা নাকি সব থেকে ভালো, যে কারণে এই সৃজা সানা ইনেতেই এসেছি। এখন তো ভাটা, এখানে জোয়ার হলে আবার কেমন হবে না হবে। জোয়ার হলে কিন্তু শুনছিলাম এই ওপরটা পর্যন্ত জল উঠে যায়, জানো, এই ওপর পর্যন্ত জল উঠে যায়। এইবারে শুনলাম এখানে নাকি একটা ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, তা ওইটা দিকে যাব। আচ্ছা, ম্যানগ্রোভ অরণ্যতে যাব, তার আগে বলে দিই, এই যারা এটা দেখছেন এই বাসের সিঁড়িটা, একদম ভয় পাবেন না। আমি আমার এই 90 কিলো ওজন নিয়ে যখন নামতে পেরেছি, উঠতেও পারবো, আপনারাও পারবেন, কোনো ভয়ের কোনো কারণ নেই। এখানে এরকম ধরার ব্যবস্থা রয়েছে বাঁশের, আর এখানে পা দিন, এই খাজে খাজে পা দিয়ে দিয়ে ওপরে উঠে যান, ওপরের থেকে খাজে খাজে পা দিয়ে দিয়ে নিচে নেমে যান। ঘোরাঘুরি তো করছি, তোমাদের দেখাচ্ছি। এইবারে দেখাই, একটা ফ্যামিলির সাথে আমার পরিচয় হলো, ওনারা চলে যাচ্ছেন আজকে, তা ওনাদের কেমন লাগলো, ওনাদের অভিজ্ঞতাটা একটু আমি শুনবো ওনাদের কাছ থেকে। আপনার নামটা কি বলুন? দাদা অজয় সিং। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমরা সোনারপুর থেকে। কবে এসেছেন? আমরা কালকে এসেছি এখানে। কেমন লাগলো এখানকার সবকিছু? খুবই ভালো লেগেছে। এখানকার প্রথম কথা ব্যবহার, তো আমরা ফ্যামিলি নিয়ে এসেছিলাম, একটু টেনশনে ছিলাম যে কেমন কি হবে না হবে, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে আসার পর বুঝলাম যে খুবই ভালো ব্যবহার। আর এখানকার স্টাফদের তো ব্যবহার খুবই ভালো, খাওয়া দাওয়াও খুব সুন্দর, টাইমে টাইমে খাওয়া দাওয়া, জায়গাটাও খুব সুন্দর। আচ্ছা, মানে আপনারা স্যাটিসফাইড তো পুরো? একদম একদম সবাই, মানে কোনো রকম কোনো ক্ষোভ নেই এই জায়গাটা নিয়ে, তাই? চারিদিকে না দেখো এরকম ঝাউ গাছ রয়েছে, এইদিকে নারকোল গাছ ফুটেছে। এখানে কিন্তু এই যে বক্স রাখা রয়েছে না, এইগুলো কিন্তু রাত্রিবেলা চলবে। সন্ধ্যাবেলা এখানে বনফায়ার হয়, বারবিকিউ হয়। তোমরা কিন্তু চাইলে এখানে বারবিকিউ অর্ডার করে দিতে পারো। কেমন কি চার্জেস রয়েছে সব কিছু জানাবো। তার আগে এই প্রপার্টিটাতে আর কি কি আছে সেগুলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই চলো। ফর সিকিউরিটি রিজন এখানে কিন্তু পুরো এই এরিয়াটাতে এরকম সিসিটিভি ক্যামেরা রয়েছে। আর একটা যে ব্যাপার রয়েছে, এখানে কিন্তু পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা রয়েছে, তা সেই নিয়ে কোনো রকম হেডেক নেই তোমাদের। কারেন্ট থাকুক না থাকুক, একদম এই ক্যাম্পেতে কিন্তু আলোর কোনো অভাব হবে না, এসি ফ্যান সব কিছু চলবে। এখানেও কিন্তু চাইলে তোমরা বসে খেতে পারো, এখানেও সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, এখানেও খাওয়া দাওয়া করতে পারো, ওখানেও খাওয়া দাওয়া করতে পারো। প্রচুর জায়গা, প্রচুর প্রচুর। অনেক দিন পরেতে এরকম ঝোলায় ঝুলছি, খুব রিস্কে কিন্তু বসেছি। তা আমি এখানে যে রাজু ভাই রয়েছে, ওকে জিজ্ঞাসা করলাম যে কিছু অঘটন ঘটার সম্ভাবনা আছে কি না। তা ও আমায় অ্যাসিওর করলো যে না, কোনো রকম চিন্তা নেই দাদা, তুমি বসতে পারো। তা আমি বসেছি, তোমরাও এখানে এসে দারুণভাবে কিন্তু এনজয় করতে পারবে এই দোলনায় দুলতে দুলতে। আমার তো বসেছি, আমার আর উঠতে ইচ্ছা করছে না, এই বুড়ো বয়সেও দোল খেতে ইচ্ছা করছে। ভালোই লাগছে, জায়গাটা অপূর্ব, তোমরা না এলে বুঝতে পারবে না। এত সুন্দর পরিবেশ, এখানে গাছের ছাওয়া, এখানে ঝাউ গাছ রয়েছে, এছাড়া এখানে কিন্তু আরও অনেক রকমের গাছ রয়েছে, সেগুলো তোমাদের দেখাবো, দারুণ লাগবে এখানের। তা আমি একটু দোল খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে আর কি কি আছে। দোলনায় দোল টোল খেয়ে নিলাম একটুখানি, বেশ ভালোই লাগলো, উঠতে ইচ্ছা করছিল না। এইবারে একজনের সাথে পরিচয় করাচ্ছি, তারপরে এখানে আর কি কি গাছ আছে সেইগুলোর সাথে পরিচয় করাবো। এখানে আছেন বৌদি, এই সৃজা সানা ইনের অনার। তা বৌদি, এই আমার দর্শকরা দেখছেন আপনাকে, একটু আপনার নামটা বলে দিন। নমস্কার, আমি পম্পাই। আর একটু আপনার এখানে কেমন কি গাছ আছে না আছে সেটা তো আপনি বেশি ভালো বলতে পারবেন, একটু আপনি বলে দিন, আপনার মুখ থেকে একটুখানি শুনে নিই। বৌদি, এই গাছটা কি গাছ আছে? এই গাছটা হচ্ছে পেয়ারা গাছ আছে। আচ্ছা, এটা 12 মাসের পেয়ারা গাছ। 12 মাস পেয়ারা দেয়। এইখানে পেয়ারা এখন ধরেছে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়ারা ধরেছে এইগুলোতে। এরপরে এইটা কি গাছ? এটা কুল গাছ। কুল গাছ, আচ্ছা, কুলও ধরেছে। হ্যাঁ হ্যাঁ, কুলও অনেক ধরেছে, ছোট্ট ছোট্ট ছোট ছোট কুল হয়েছে। আর কি কি আছে? নারকোল গাছ তো দেখছি এখানে অনেক। হ্যাঁ, নারকেল গাছ প্রচুর প্রচুর নারকোল গাছ দেখছি। এই ঝাউ গাছও তো রয়েছে, এদিকটা খুব সুন্দর লাগছে। ঝাউ গাছ আছে, পেয়ারা গাছ আছে। এটা হচ্ছে গিয়ে জামরুল গাছ। জামরুল হয়? জামরুল হয়, সিজনে ভালো হয়। আচ্ছা, অনেক, এটা যখন কোন সময় হয়? ওই গরমের সময় হয়। আচ্ছা, গরমের সময়। হুম হুম হুম।
আর একটুখানি এই যারা আসবে তাদের একটুখানি সিজনের টাইমে একটু খেতে চাইলে দেবেন তো খেতে? ওনারা নিজেরাই তুলে খায়। আচ্ছা আচ্ছা, এইটা এটা হচ্ছে সবেদা গাছ। সবেদা ধরে? হ্যাঁ হ্যাঁ, সবেদাই তো ফুল এসছে। আচ্ছা, ফুল এসছে হয়। এটা আমলকি গাছ। আমলকি গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এইগুলো এবারে আস্তে আস্তে বড় হবে, তখন প্রচুর ফলন দেবে আর কি। হ্যাঁ 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 প্রচুর ফলন দেবে। হ্যাঁ। এই আর এক নারকেল গাছ। নারকেল রয়েছে এইদিকে। আর এইগুলো, এটা কি গাছ? এটাও পেয়ারা গাছ? এটা পেয়ারা গাছ। এটাও পেয়ারা গাছ। হ্যাঁ হ্যাঁ। আর এই দিকটা এটা লেবু গাছ। লেবু গাছ। লেবু হয়? লেবু এখনো ধরেনি। আচ্ছা, এই যা আছে না। ধন্যবাদ বৌদি, নমস্কার। ঘোরাঘুরি তো অনেক হলো, এবারে পেটে কিন্তু ছুঁচোয় ডন দিচ্ছে, যে কারণে চলে এসেছি। বাজে এখন প্রায় 2টো। এইবারে আমাকে এখানে পুরো সেই জামাই আদরের মতো সাজিয়ে দিয়েছে, যদিও জামাই ষষ্ঠী নয়, না শ্বশুর বাড়িতে এসেছি, কিন্তু মনে হচ্ছে যেন সেই জামাই ষষ্ঠীর একটা ফিলিংস আসছে আমার। তা দেখিয়ে দিই, তোমরা এলেও কিন্তু সেইভাবেই পাবে পুরো এই জামাই আদর। তা দেখে নাও যে এখানে কি কি খাবার দিয়েছে, চলো একটু দেখে নাও। দেখো এখানে এরকম ভাত দিয়ে দিয়েছে, সুন্দর করে সেই বাটিতে করে দিয়ে একটা এরমভাবে উল্টে দিয়ে দারুণভাবে দিয়েছে, প্রেজেন্টেশন খুব সুন্দর। তার সাথে এখানে স্যালাড রয়েছে, শসা, পেঁয়াজ, লেবু রয়েছে, এখানে আলু ভাজা, এই ডুমো ডুমো করে সুন্দর আলু ভাজা, সেটাও আবার কিন্তু রয়েছে এখানে পোস্ত দিয়ে, দেখতে পাচ্ছ। রয়েছে এখানে ডাল, এখানে রয়েছে আলু পটলের তরকারি, রয়েছে এখানে চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে রয়েছে পমফ্রেট। মানে তোমরা 2 রকমের মাছ পাচ্ছ, এদিকে পাবে চিংড়ি মাছের মালাইকারি, আবার এদিকে পমফ্রেট মাছ। এদিকে রয়েছে চাটনি, রয়েছে পাঁপড়, আর রয়েছে এদিকে রসগোল্লা। একটা ব্যাপার তোমাদের বলে দিই, এই যে মাছটা দেখছো না, এই মাছ 2 রকমের মাছ, আর এই মিষ্টিটা রসগোল্লাটা, এটা কিন্তু একবার করে পাবে। ওই পমফ্রেট মাছ, চিংড়ি মাছ আর মিষ্টিটা, এইটা একবার করে। তাছাড়া ভাত, ডাল, তরকারি যতবার লাগবে ততবার চাও ততবার পাবে। ভাত দিয়ে ডালটা মেখেছি, এত সুন্দর ডাল সত্যি অনেক দিন পর খাচ্ছি। কোনো ক্যাম্পে বা কোনো হোটেলে গিয়ে এরকম ডাল আমার মনে পড়ছে না যে আমি লাস্ট কবে খেয়েছি। জাস্ট ডাল দিয়ে শুরু করেছি, এখনও তরকারিতে যাইনি, যে কারণে বললাম যে এত ভালো লাগছে আমি ক্যামেরা অন করে সেটা বললাম। এইবারে কথা হচ্ছে, এইখানে আজ যা খাবার দেখিয়েছি আমি, তার বাইরে 2টো সারপ্রাইজ খাবার রয়েছে, যেটা কিন্তু আমি দেখাবো না। ওইটার জন্য তোমাদের এখানে আসতে হবে, এখানে এলে সেই সারপ্রাইজগুলো পেয়ে যাবে। তা সেইগুলো কিন্তু তোমরা এলেই পাবে, এই ভিডিওতে দেখতে পাবে না, এই ভিডিওতে তোমাদের দেখাবো না, ওটা সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য। আলু পটলের তরকারি করেছে, ওটা একটু আমার ঝাল লাগছে, বাচ্চারা সেভাবে খেতে পারবে না, একটু বেশি ঝাল লাগছে। শুরু করেছি পমফ্রেট খাওয়া। মাছটা দেখাই, একদম সাদা, দুধ সাদা মাছ, সফট একদম, মুখে দিতেই মিশিয়ে যাচ্ছে। ঝোলটা পেঁয়াজ দিয়ে করেছে, দারুণ করেছে, একটু হালকা মিষ্টি ভাব রয়েছে, ঝাল ভাবও রয়েছে, খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া একেবারে জমে গেছে, দারুণ খাওয়া দাওয়া হচ্ছে। বেরিয়ে পড়েছি, যাচ্ছি ম্যানগ্রোভ অরণ্যের দিকে, তারপরে একটু বোটিং করব, সেরকমও তো ইচ্ছা রয়েছে। তা এই যেতে যেতে দেখছি এখানে এই চিংড়ি মাছ বিক্রি হচ্ছে, চিংড়ি মাছটা দেখাচ্ছি, এরকম একদম ফ্রেশ কুচু চিংড়ি রয়েছে। কাকা কত করে? 100 টাকা কিলো, 10 টাকা শো। দেখো এরকম কোথাও পাবে না, নদী থেকে ধরা। গ্রামের রাস্তা ধরে যেতে হচ্ছে, এইদিকে পুকুর, এইদিকে পুকুর, আর মাঝখান দিয়ে আমরা চলেছি। দুর্দান্ত লাগছে, বহু দিন পর এরকম এই গ্রামের মধ্যে দিয়ে চলেছি পায়ে পায়ে হেঁটে। আবার সামনে দেখাচ্ছি ধান ক্ষেত, একদম ধান পেকে গেছে, দেখতে দুর্দান্ত লাগছে, পুরো হলুদ হয়ে রয়েছে, মানে সবুজ আর হলুদের মিশ্রণ, রঙটা এত সুন্দর। এই যে দেখো একদম এখানে পাকা ধান হয়ে রয়েছে, পুরো ভর্তি, মানে যত দূর চোখ যাচ্ছে এরকম পাকা ধান, পুরো সোনার মতো লাগছে। সুন্দর খেজুর গাছ হয়ে রয়েছে, আমাদের এই সোনার বাংলার একদম সোনার ফসল চারিদিকে। ওই যে গাছের রিফ্লেকশনটা দেখো, ওইদিকে সূর্য আর এইখানে সুন্দর রিফ্লেকশন। আবার এইদিকে দেখো তাল গাছ হয়ে রয়েছে, পরপর অনেকগুলো তাল গাছ রয়েছে, খেজুর গাছ, তাল গাছ, নারকেল গাছ, কিছুই বাকি নেই। পুরো গ্রাম বাংলার মধ্যে ঢুকে পড়েছি, সব রকমেরই রয়েছে, দারুণ লাগছে বলো। আর এইগুলো তো পেতে হলে আসতে হবে এখানেতে, সব কিছু পাবে। ওইদিকে সমুদ্রের সুন্দর নোনা হাওয়াও পাবে, দারুণ খাওয়া দাওয়াও পাবে, তার সাথে এই গ্রাম বাংলার সাথে
পরিচিতি একটা হয়ে যাবে তোমাদের। অনেকেই রয়েছে যারা কর্মব্যস্ততায় শহর থেকে বেরোতেই পারো না, তারা কিন্তু একটা দিনের জন্য এখানে আসতে পারো। সত্যি বলছি, মৌসুনি তোমার মন ভরিয়ে দেবে। আমি এর আগে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম মৌসুনিতে আসছি। আমার মন একদম ভরে গেছে মৌসুনিতে এসে। এদিকে পুরো শালুক ফুল হয়ে রয়েছে। এই এখন চলেছি আমরা গ্রামের রাস্তা ধরে। দেখো এই গাছটা, দেখো এই গাছের পাতাগুলো, দেখো কি অদ্ভুত ধরনের পাতাগুলো, কি সুন্দর এই পাতাগুলো। আমি এই ধরনের কিন্তু আগে কখনো দেখিনি। আগে যদি জানতো হাসো বাঁচবো কতদিন, হাইরে বাঁচবো কতদিন। বানাই তো ডালান কোঠা, বানাই তো ডালান কোঠা করিয়া রঙিন। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে। দাদা কি জাল বুনছো? এ কি তোমার নিজের? এই এক একটা জাল বুনতে কতদিন সময় লাগে? এবার আমরা এগুলো তো মেশিনে তৈরি হয়, যেগুলো ছেঁড়াছড়ি হয় সেগুলো আমরা ওই ছেঁড়াগুলো রিপেয়ার করো। রিপেয়ারিং করি। এসে পৌঁছে গেছি। এইবারে এখান থেকে একটু আমরা বোটিং করব। এই আলের ওপরে উঠতে হবে, উঠে আবার ওইদিকে যেতে হবে। আলের ওপর উঠে পড়েছি। এবারে ওপরে উঠে উল্টো দিকের যে দৃশ্যটা, সেটা তোমাদের না দেখিয়ে থাকতে পারছি না। দেখে নাও, দেখো শুধু কি অপূর্ব। এদিকে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, অনেক ট্রলার লাগানো, আর এখান থেকে আমরা যাব বোটিং করতে। এরকম বালির রাস্তা দিয়ে, বালির রাস্তা না মানে বালির ওপর দিয়ে হেঁটে যেতে হবে। এখানে সব জাল পড়ে রয়েছে, মাছ ধরার জাল। অপূর্ব অপূর্ব। মানে আমি বারবার বলছি, যদি না আসতাম এই মৌসুনিতে, বিশাল মিস করতাম, বিশাল। এত সুন্দর এই মৌসুনি আইল্যান্ডটা। আমার আইডিয়া ছিল যে এত সুন্দর হতে পারে বলে। কথা বেশি বলবো না, চলো তোমাদের দেখাই। একটু পরেই আবার সানসেট হবে। দেখো এখানে সারি দিয়ে গাছ রয়েছে, যেগুলো সব ওই আয়লা আমফান শেষ করে দিয়েছে এদেরকে। আমরা প্রায় এসে গেছি এই ম্যানগ্রোভের অরণ্যে। দেখো সুন্দর এই রাস্তা ধরে এসে গেছি এখানে। উঠে পড়েছি বোটিং করতে। বাবা কি দৌড়! তা এখানে রয়েছি, পেছনে একদম বৌদি বসে আছেন, আর আমি এখানে রয়েছি। আর এখন বোটিংয়ে বেরিয়েছি। দারুণ লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে। একটু বাইরের দিকের ভিউটা দেখো, নৌকোর বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছি, চলো। খবর দিলাম ঢেউ বাইয়া আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায়
মৌসুমীতে এসে কিন্তু অনেক কিছু পাওনা হয়েছে, সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি। অনেক পাওনা হয়েছে, তার সাথে আর একটা বড় পাওনা হয়েছে। যারা তোমরা ট্রাভেল ব্লগ দেখো তারা জানবে, এক দাদার সাথে আমার এখানে দেখা হয়ে গেছে। এটা কিন্তু সাসপেন্স থাকলো, সেটা সন্ধেবেলা তোমাদের দেখাবো যে কোন দাদার সাথে দেখা হয়েছে। ট্রাভেল ব্লগ যারা দেখো তারা অতি অবশ্যই ওনাকে চেনো। সন্ধেবেলা কিন্তু দেখাবো তোমাদেরকে, সেই সাসপেন্সটা এখন না হয় থাক, সন্ধেবেলা সেটা আমি ডিসক্লোজ করব। মানে কি বলবো, এক মানে অনবদ্য একটা মানে অভিজ্ঞতা, দুর্দান্ত। আমি সত্যি বলছি, আমি স্বপ্নও ভাবিনি যে মৌসুমীতে এসে এরকমভাবে আমি এনজয় করব। তাও এবারে কিন্তু আমার সাথে না আছে আমার ওয়াইফ, না আছে ইভান, তা সত্ত্বেও কিন্তু দারুণ এনজয় করছে। হ্যাঁ, ওদের জন্য মনটা খারাপ লাগছে। এবার আমার খুব মনে হচ্ছে যে এখানে ওদের নিয়ে আসাটা খুব দরকার ছিল, খুব দরকার ছিল। মানে দারুণভাবে এনজয় করতো আমার ওয়াইফ, আর ছেলে কথা তো ছেড়েই দিন, খুব প্রচুর এনজয় করতো। তা দেখা যাক, আবার পরে কখনো সম্ভব হলে নিশ্চয়ই আসবো ওদেরকে নিয়ে, ওদেরকেও ঘোরাবো। তোমাদের তো ঘোরাচ্ছি, তোমরা নিজেরা এবারে চলে এসো সশরীরে, এসে এই মৌসুমীকে একদম কাছ থেকে দেখো। কাছে না এলে কিন্তু এর যে কি মহিমা তোমরা বুঝতে পারবে না। আমাদের নৌকা ভ্রমণ এখানেই শেষ হলো। তোমরাও কিন্তু এখানে এসে দারুণভাবে এখানে নৌকা ভ্রমণ করে নিতে পারো। আচ্ছা, ম্যানগ্রোভগুলো একটু দেখাই তোমাদেরকে। দেখো দেখো এইখানে এই গাছগুলো তো, আর এখানে দেখো শ্বাসমূলগুলো উঠে রয়েছে, এই দেখতে পাচ্ছ? এই যে এইগুলো হচ্ছে শ্বাসমূল, এই যে এইগুলো হচ্ছে সব শ্বাসমূল। এই শ্বাসমূল উঠে রয়েছে, জল যখন আসে এইগুলো ঢাকা দিয়ে দেয়। গাছ জলের তলায় চলে গেলে মরে যায়, পচে যায়, কিন্তু এই গাছগুলো জলের তলায় চলে গেলেও কিন্তু মরেও না, পচেও না। নৌকায় করে অনেকটা ঘোরা হলো, ম্যানগ্রোভ অরণ্য দেখা হলো। আমাদের যে ক্যাম্প রয়েছে, ক্যাম্পে ফিরে যাচ্ছি। তার মাঝে এখানকার যে অনার দাদা অরুণদা একটু বলো, এই আমাদের পাড়ার যে দোকান রয়েছে এখানকার একটুখানি ভালো চা খেয়ে দেখুন, ভালো লাগবে। এখান থেকে গিয়ে আমাদের ক্যাম্প রয়েছে সৃজাসানা ইন, আর এখানে আমরা এখন একটু চা খেয়ে নেব। হ্যাঁ, বৌদি চা দিচ্ছেন। বৌদি কিন্তু খুব আন্তরিক, একদম গরম ধোয়া ধোয়া ওঠা চা। নৌকায় বসে যে বলছিলাম না, যে যারা ট্রাভেল ব্লগ দেখো তারা সবাই চেনো যে দাদার সাথে আমার এখানে এসে দেখা হয়েছে। আমাদের সকলের ভালোবাসা সঞ্জিত দা। মানে আমি এখানে এসে হঠাৎ দেখি অনির্বাণ আমার সামনে দাঁড়িয়ে, আমি তো পুরো অবাক হয়ে গেছি। অনির্বাণ এখানে এখানে আসার কথা ছিল। মিট আপের সময় আমি দয়ার পানি ছিলাম, মানে মিট আপে আমি খুব মিস করেছি, সবাইকে মিস করেছি। অনির্বাণের যারা অডিয়েন্স রয়েছেন তাদেরকেও মিস করেছি। অনেকে আমাকে প্রশ্ন করেছে, আমার কমেন্ট করে যে সঞ্জিত দা কোথায়। আরও একজন দুজনের কথা বলেছে, আপনার কথা জিজ্ঞাসা করে সঞ্জিত দার কথা আমি বলেছি। দয়ার পানিতে ছিলাম, মানে পুরো তো আগে থেকে ফিক্স হয়ে যায় ডেটগুলো, বিশেষ করে ট্রেনের টিকিট। নর্থ বেঙ্গলের ট্রেনের টিকিট একবার কনফার্ম পেয়ে সেটাকে ক্যান্সেল করে দিয়ে আবার পাওয়া কঠিন ব্যাপার। ইনফ্যাক্ট আমি রিকোয়েস্টও করেছিলাম দাদাকে, সেটা সম্ভব হয় না, কাছাকাছি সম্ভব হয় না। মৌসুমীতে বকখালিতে সেটা ক্যান্সেল করা যায়, সুন্দরবন ট্যুর ক্যান্সেল করে ডেটটা চেঞ্জ করা যায়, কিন্তু নর্থ বেঙ্গলের ট্রেনের টিকিটের ব্যাপার করা যায় না। এটা কিন্তু আমার কাছে একটা বিশাল পাওয়া, আর তোমাদের কাছেও। কারণ তোমরা যারা আমায় বলেছিলে মিট আপেতে দাদাকে দেখতে পেলাম না, দেখিয়ে দিলাম দাদাকে, ব্যাস আর কোনো আফসোস রইল না। তো চলো এইখানে এবারে চাটা খেয়ে নিই। গরম গরম চাটা কিন্তু বেশ ভালো করেছে। চাটা খেয়ে নিয়ে আবার তারপরে ক্যাম্পে গিয়ে এই সন্ধ্যাবেলা এই আমাদের ক্যাম্পের যে মায়াবী রূপ, মানে সৃজাসানা ইনের যে মায়াবী রূপ, সেটা তোমাদেরকে দেখাবো। চাটা কিন্তু একেবারে দুর্দান্ত খেলাম, দারুণ চা খেলাম। এবারে চা খেয়ে যাচ্ছে আমাদের ক্যাম্পের দিকে। আর যে দোকানে চা খেলাম না, তার পাশেই রয়েছে এই মাছের আড়ত। তাই সেই আড়তে দেখলাম বাইরেটায় কাঁকড়া রাখা রয়েছে। কাঁকড়ার সাইজগুলো শুধু দেখো, তোমাদের একটু দেখাই। হ্যালো, কি বড় রে ভাই! আরে বাবা, বিশাল বড় বড়, 700 টাকা করে কিলো। আমরা একদম বোটিং করে ফিরে এলাম, এইবার ভেতরে ঢুকছি। আমি তো অলরেডি দেখে নিয়েছি এই সৃজাসানা ইনের মায়াবী রূপ। তো চলো এবার তোমাদেরকেও দেখাই। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। তো চলো দেখে নাও।
সিজাসানাইনের এই রাতের মায়াবী রূপ তো দেখে নিলে। তা আমি বলেছিলাম সকালবেলা যখন ভাটা ছিল যে জোয়ারের সময় দেখাবো, এখন পুরো জোয়ার হয়েছে, কিন্তু রাতের অন্ধকারে যায় না কতটা তোমাদের দেখাতে পারবো, চেষ্টা করছি দেখানোর। দেখো একটু, দেখো কোথায় জল এসে গেছে। এই যে এখানে বসার জায়গাটা, এখানটা বসার জায়গা, আর এই একদমই ওপরে জল চলে এসেছে। আবার সেই টাইটানিকের সামনে চলে এসেছি আমরা। আমি যেদিনকে ছিলাম সেদিনকে ওয়েদার ভালো ছিল না, সে কারণে সানসেট দেখতে পাইনি, কিন্তু ওয়েদার ভালো থাকলে এইভাবে সানসেট দেখা যায় এই সিজাসানাইন থেকে। রাতের ভিউ তো তোমাদের দেখালাম, অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো। তা এইবারে আমাদের বারবিকিউ হচ্ছে। বারবিকিউটা কিন্তু চার্জেবল, এটা তোমাদের আলাদা করে নিতে হবে। এরা স্ন্যাক্সে কী দেয় সেটা তো দেখাবো। আর বারবিকিউ হচ্ছে পার কিলো একেবারে রেডি করে দেবে, সেটা হচ্ছে 450 টাকা করে। আর যদি হাফ কিলো না, মানে মিনিমাম হাফ কিলো তোমরা নিতে পারো, সেটা পড়বে 230 টাকা। এইখানে আমাদের এখন এই বারবিকিউ রেডি হচ্ছে। সুরজিৎ এখানে বারবিকিউ রেডি করছে। ওইদিকে আমাদের বারবিকিউ রেডি হচ্ছে, আর এখানে ইভিনিং স্ন্যাক্স কি আছে সেটা দেখাচ্ছি। নর্মালি সব জায়গাতে যা থাকে সেরকমই রয়েছে, কিন্তু একটু আলাদা রয়েছে। এখানে মুড়ি দিয়ে দিয়েছে, আমি একটু তেল দিতে বললাম, আর পেঁয়াজ কুচিয়ে দিতে বললাম, এরকম পেঁয়াজ কুচিয়ে দিয়েছে। আর এখানে রয়েছে এই আলুর পকোড়া, এরকম বড় বড় সাইজের আলুর পকোড়া রয়েছে, অনেকগুলো দিয়ে দিয়েছে। আর তার সাথে দিয়েছে চা। এই যে এখানে আবার চা এসে গেছে। এসে গেছে একদম গরমা গরম ধোয়া ওঠা এই চিকেন বারবিকিউ। এই পোড়া পোড়া চিকেনের ব্যাপারটা আমার দারুণ লাগে। যেমন এই বারবিকিউ চিকেনটা তো বেশ ভালো লাগে, এছাড়া চিকেন তন্দুরি, চিকেন টিক্কা, চিকেন রেশমি কাবাব, এইগুলো কিন্তু আমার দারুণ লাগে। একদম মশলা গায়ে লাগানো, দারুণ লাগে, দারুণ। একটাই শুধু অবাধে লেবু, একটু লেবু দিতে হবে, লেবু দিয়ে তারপর খেতে হবে, তাহলে আরও ভালো লাগবে। বারবিকিউ চিকেনটা খেয়ে নিয়ে তারপর কিছুটা সময় সৌমজিৎ দাদার সাথে গল্প করলাম, আর কিছুটা সময় মোবাইলে গেমস খেলে কাটালাম। সন্ধেবেলাটা দারুণভাবে কাটলো। এখানে বারবিকিউ চিকেন খেলাম, তারপরে সৌমজিৎ দাদার সাথে গল্প গুজব করতে করতে বেজে গেল 10টা 10। এইবারে খাবার চলে এসেছে, ডিনারটা সারবো। ডিনারে একদম গুছিয়ে দিয়েছে, অনেক কিছু দিয়েছে, সব তুলে দেবো। এক্সট্রা প্লেট নিয়েছি, তুলে দেবো। দিয়ে দিয়েছে এখানে 3খানা রুটি, যা আমি কোনোদিনও খাই না। 1টা থেকে 2টো রুটি খাই। আর এইদিকে দিয়েছে এই যে বাঁধাকপির তরকারি, আলু দিয়ে বাঁধাকপির তরকারি। আর এখানে দিয়েছে দেখো 5 পিস চিকেন দিয়েছে। খাওয়া দাওয়া করে রুমে যাব, রুমে গিয়ে একেবারে শুয়ে পড়বো। সেই কোন রাত থাকতে উঠেছি, আর তারপর থেকে কোনো বিশ্রামই হয়নি। হ্যাঁ, একটু রুমে ঢুকে রেস্ট নিইনি। তা খাওয়া দাওয়ার পরে তারপরে রুমে গিয়ে রেস্ট নেবো না, একবারে ঘুমিয়েই পড়বো। তা চলো খেয়ে নি আগে। ঘড়ি কাটা বলছে এখন রাত 11টা 40। অনেকক্ষণ আড্ডা দিলাম সৌমজিৎ দ্বারা আর আমি। আড্ডা দিয়ে তারপরে এখন রুমে চলে এলাম। আজকে এখন আমি শুয়ে পড়ছি, আবার চেষ্টা করব কাল সকালেতে তোমাদেরকে দারুণভাবে সানরাইজ দেখানোর। আর আজকের মতো এখন বিদায় নিচ্ছি। সুপ্রভাত। ঘড়ি কাটা বলছে এখন ভোর 4টে 5। আমি কিন্তু উঠে পড়েছি বেশ খানিকক্ষণ আগে। মনের মধ্যে একটা উন্মাদনা যে এইখানে কেমন সানরাইজ হয় সেটা দেখব। আর সেটা দেখার জন্য যাব ওই ম্যানগ্রোভ অরণ্যে, যেখানে কাল গিয়েছিলাম, যেখান থেকে বোটিং করেছিলাম, সেখানেই আবার যাব। থাকো, চলো আমার সাথে। ওখান থেকে দেখব, যদি ভালো সানরাইজ হয় তোমাদেরকেও দেখাবো। বেরিয়ে পড়লাম সানরাইজ দেখব বলে। সাথে রয়েছে সুরজিৎকে নিয়েই আবার সেই গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলেছি। রাস্তাটা দেখছি খুবই অন্ধকার, যাই হোক মোবাইল রয়েছে, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েই চলে যাব। এখন বাজে এই 4টে 20 মতো। যাচ্ছি, দেখি ভালো দেখা যায় কি না। চলেছি আমরা এখন ওই ম্যানগ্রোভ অরণ্যে। এইদিকে সেই কাল দেখিয়েছিলাম ধানের জমি, সেই সোনার ক্ষেত। ভোর 4টে 20 থেকে সকাল 6:30 পর্যন্ত ওই ম্যানগ্রোভ অরণ্যে দাঁড়িয়ে রইলাম নদীর ধারে সূর্যোদয় দেখবে বলে। আকাশে চাঁদ চোখে পড়লো, অনেক তারা চোখে পড়লো, কিন্তু সেদিনকে এতটাই কুয়াশা ছিল যে সূর্যোদয় দেখতে পেলাম না। মনে একরাশ দুঃখ নিয়ে ফিরে এলাম আমি আমার সিজাসানাইন ক্যাম্পেতে। আজকে আমি খুব দুঃখিত, সানরাইজ দেখাতে পারলাম না। কিছু করার নেই, এটা তো আমার হাতে নেই। চেষ্টা করেছি, অনেক ভোরবেলা গেছি,
দেখানোর জন্য, কিন্তু হলো না। তো যাই হোক, আজকে বাড়ি ফিরে যাওয়ার পালা। এখন চলে এসেছি একবারে ব্রেকফাস্ট টেবিলেতে। ব্রেকফাস্টে একদম সাজিয়ে গুছিয়ে এখানে লুচি টুচি দিয়ে দিয়েছে। কী কী দিয়েছে দেখিয়ে দিচ্ছি। এটা খাবো, তারপরে এই মৌসুমীর এই ক্যাম্পকে বিদায় জানিয়ে চলে যাব। খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। এখানে দিয়ে দিয়েছে লুচি, এখানে দিয়েছে ঘুগনি, আর রয়েছে এই একটা করে ডিম সেদ্ধ। 3 ভাই এসছে, ওরা গতকাল এসছে, আমিও এসছি, ওরাও এসছে গতকাল। ওরা এসছে মেটিয়াবুরুজ থেকে। ওদের কেমন অভিজ্ঞতা সেটা একটু জেনে নিই ওদের কাছ থেকে। আমার অভিজ্ঞতা তো ভালোই, ওদের মুখ থেকে শুনবো। এদের কথাই বলছিলাম, এই 3 ভাই এসছে। নাম বলে দাও। আমার নাম দৌলত হোসেন, আমার এই ভাইটার নাম জাহিরুল ইসলাম মণ্ডল, আচ্ছা আমার এই ভাইটার নাম হচ্ছে সাইল আলী মণ্ডল। আচ্ছা, তোমরা এসেছো কালকে, আজকেও থাকবে। হ্যাঁ, কেমন লাগছে কাল থেকে যে আজ পর্যন্ত ব্রেকফাস্ট পর্যন্ত খাওয়া দাওয়া করলে, পুরো জায়গা ঘুরলে, দেখলে কেমন লাগছে? প্রথম কথা এখানে যে জায়গাটায় আমরা এসেছি, যেই আশাটা নিয়ে এসেছি ভরপুর আমাদের ওই আশাটাই পেয়েছি। আর এখানে খাওয়া দাওয়াটা মনে হয় বেস্ট, সবার থেকে বেস্ট। এখানে যে খাওয়া দাওয়াটা আমরা উপভোগ করেছি, সেই মানে শেফ রান্নাবান্না করেছে, খুবই ভালো করেছে। খাওয়া দাওয়া খুবই ভালো, যে বাঙালি লোক এখানে এসে একবার খেয়ে যাওয়া দরকার। খুবই ভালো জায়গাটা কেমন লাগলো? জায়গাটা অসাধারণ, অসাধারণ জায়গা। এই জায়গা মনে হয় স্বপ্নের জায়গা হয়ে গেছে। আর আসবে ইচ্ছা রইল? হ্যাঁ, ইচ্ছা রয়েছে। আমরা 3 জন এসেছি, নেক্সট টাইম আমরা 8 থেকে 10 জন আসবো, পুরো একটা ব্যাচলার নিয়ে আসবো, ফুল এনজয় করবো। একদম এসো। আমরা তো দারুণভাবে এনজয় করলাম, বলো কালকের দিনটা? খুব ভালো লেগেছে, ধন্যবাদ। রেডি তো হয়ে গেছি বেরিয়ে যাবো বলে, কিন্তু সব থেকে বড় একটা ভুল হয়ে গেছে। এখানে টেন্ট কেমন রয়েছে, রুম কেমন রয়েছে সেরকম দেখানো হয়নি তোমাদেরকে, আর না কেমন কি প্রাইস পড়ছে সেগুলো বলা হয়নি। তো চলো এবারে একটা রুম দেখিয়ে দিচ্ছি। আমার ডাবল বেডরুমটা তো দেখিয়েছি, আর একটা রুম যেখানে 4 জনের মতো মোটামুটি থাকতে পারবে সেই রুম দেখাচ্ছি, আর টেন্ট দেখাচ্ছি। আর একটা রুম রয়েছে যেখানে 6 জনের মতো থাকতে পারবে, সেখানে সঞ্জিত দ্বারা আছে, যে কারণে ওটা দেখাতে পারছি না। তো চলো 4 বেডের যে রুমটা রয়েছে সেটা দেখিয়ে দিই। তো এইবারে এই একটা রুম দেখাচ্ছি, এটা 4 বেডের রুম, মানে 3 জন এই বেডটা ভালো করে শুতে পারবেন। পিলো, পরিষ্কার ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এইদিকে আর একটা বেড রয়েছে, এখানেও পিলো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, ওয়ালে সুন্দর ডিজাইন করা। এদিকে এসি রয়েছে, এদিকে ফ্যান, আর এছাড়া এদিকে একটা মিরর রয়েছে, এই যে মিরর। আর এদিকে টেবিলেতে গ্লাস জার দেওয়া রয়েছে, এখানে শ্যাম্পু, সাবান সব কিছু দেওয়া রয়েছে। আর এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে সেটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, এই কমোড রয়েছে এখানে, ওইদিকে ফসেট, এদিকে ট্যাপ রয়েছে, এদিকে বাকেট মাগ রয়েছে, আর এদিকে শাওয়ার রয়েছে। গিজারের কোনো ব্যাপার নেই, সেটা কোনো চিন্তার ব্যাপার না। যদি আপনাদের স্নানের জন্য গরম জল লাগে ওনাদেরকে বলে দেবেন, এখানে যে স্টাফেরা রয়েছে বললে ওরা গরম জল দিয়ে দেবে। কটেজ তো দেখিয়ে দিলাম, এবার চলো এখানে যে ক্যাম্প রয়েছে একটা ক্যাম্প দেখিয়ে দিই। একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা রয়েছে, পরিষ্কার ব্ল্যাঙ্কেট, টয়লেটারিজ দেওয়া রয়েছে, এই টেবিল ফ্যান রয়েছে, চার্জিং পয়েন্ট, লাইট সব কিছুই রয়েছে। আর এখান থেকে সামান্য একটু দূরে রয়েছে 2টো ওয়াশরুম। এর কিন্তু ওয়াশরুম অ্যাটাচ নয়, এর ওয়াশরুম একটু দূরে। আর সেই ওয়াশরুমগুলো তোমাদের দেখিয়ে দিই। এই 2টো ওয়াশরুম রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড রয়েছে, বালতি, মগ রয়েছে, রড রয়েছে, শাওয়ার রয়েছে, লাইট রয়েছে, সব কিছুই রয়েছে। এইবারে এখানকার যে অনার বৌদি আছেন, কালকে পরিচয় করেছি, ওনার কাছ থেকে জেনে নেবো যে এখানে ট্যারিফ কেমন কি রয়েছে। নন এসিতে 1200 টাকা পার হেড, আর এসিতে আছে 1400 টাকা পার হেড, ফুটিং লজিং নিয়ে। 4 বেলা খাবার থাকছে তো? হ্যাঁ, 4 বেলা খাবার থাকছে। একেবারে নদীর ধারে সিফিসিং ট্রেন 1100 টাকা, আর একটু এগিয়ে এলে হচ্ছে গিয়ে আপনার 1000 টাকা ট্রেনে পার হেড, ফুটিং লজিং নিয়ে। একদম একবারে নদীর ধারে, খুব সুন্দর লাগবে, খুব সুন্দর জায়গা। দাদা ভাইদের বলবো আসলে ভালো লাগবে। আর সবাই যখন আসবে আমার ভিউয়ার্সরা, তাদেরকেও এইভাবেই আতিথেয়তা দেবেন সেটা অবশ্যই। আমরা তো চাইবো যে আমরা সবাইকে ভালো সেবা পরিষেবা সব কিছু দিতে পারি, এটাই তো আমাদের। একদম একদম, সে আপনাদের সাথে আমি গতকাল থেকেই বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ। আর একটা ব্যাপার বলে দিই, এখানে কিন্তু ডিনারেতে রুটি, চিকেন আর তরকারির ব্যবস্থা রয়েছে। কিন্তু যারা চিকেন নিতে চান না, চিকেনের বদলে মাটন নিতে চান, সেক্ষেত্রে কিন্তু পার হেড 100 টাকা করে চার্জ এক্সট্রা লাগবে। মানে
যেটা 1000 টাকা সেটা হয়ে যাবে 1100 টাকা, যেটা 1200 টাকা সেটা হয়ে যাবে 1300 টাকা, আর যেটা এসি কটেজ রয়েছে সেটা 1400 টাকা সেটা হয়ে যাবে 1500 টাকা। যদি মাটন না নিয়ে যদি চিকেন থাকে ব্যাস, তাহলে ওই যেটা যেমন রেট রয়েছে সেটাই থাকবে। বৌদির সাথে কথা বলে আমার এই একদিনের মৌসুমী আইল্যান্ডের সিজাসানাইনে ঘোরা কমপ্লিট হলো। ফিরে যাচ্ছি বাড়ি, কিন্তু সত্যি মন চাইছে না ফিরে যেতে। এতই ভালো লেগেছে আমার এই মৌসুমী আইল্যান্ডের সিজাসানাইনকে। শুধু ফিরে যাচ্ছি ফ্যামিলির সাথে নেই বলে, ফ্যামিলি থাকলে হয়তো আরও একটা দিন এখানে কাটিয়ে দিতাম। ফিরে যাচ্ছি কিন্তু কথা দিয়ে যাচ্ছি আবার আসবো এখানে, এতটাই ভালো লেগেছে আমার। এই মৌসুমী আইল্যান্ড নিয়ে এক রকমের চিন্তা ভাবনা ছিল, কিন্তু এখানে এসে অভিজ্ঞতা একদম পুরো অন্য রকম হলো। মৌসুমী আইল্যান্ডের একবারে প্রেমে পড়ে গেছি আমি। আর সবথেকে বড় কথা, এই যে সিজাসানাইনে আমি থাকলাম, এখানকার পরিবেশ তো খুব ভালো, খাওয়া দাওয়া নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, দারুণ। আর সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে এখানকার মানুষের ব্যবহার। এখানকার যে ওনার দাদা বৌদি আছেন, ওনাদের ব্যবহার নিয়ে তো কিছু বলার নেই, একেবারে অমায়িক। আর তাছাড়া এখানকার যে স্টাফেরা রয়েছে তাদেরও ব্যবহার এত ভালো, আপনারা না এলে বুঝতে পারবেন না। একদম সব রকমই ওনারা হেল্প করছেন এবং সবাইকে, শুধু আমাদের বলে না, সবাইকে হেল্প করছেন। আর এই অভিজ্ঞতা নেওয়ার জন্য অতি অবশ্যই আসতে হবে এই মৌসুমী আইল্যান্ডের সিজাসানাইন ক্যাম্পেতে। আর পরে রইল আর একটা কথা, যদি ভালো লাগে আজকের ভিডিওটা অতি অবশ্যই লাইক দিয়ে দিও একটা, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা সাবস্ক্রাইব করোনি তাদের যদি মনে হয় সাবস্ক্রাইব করো, জোর জবরদস্তির কোনো ব্যাপার নেই, ভালো লাগলে তাহলেই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হবে পরের দিন। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অতি অবশ্যই সুস্থ থেকো। সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। বিদায় নিলাম।